আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে জামায়াত ইসলামী আবারও আলোচনায় বসতে প্রস্তুত আছে জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন। তবে এই আলোচনায় অবশ্যই অন্তর্বর্তী সরকারকে মধ্যস্থতার ভূমিকা পালন করতে হবে। ইসলামপন্থী ৮ দলের ৫ দফা দাবির বিষয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত এক মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে গিয়ে শেষ হবে। জুলাই সনদের মধ্য দিয়ে দেশ যখন একটি নতুন অভিযাত্রায় প্রবেশ করেছে, তখন দেশি বিদেশি চক্র সেই অভিযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে গণভোট আয়োজনের জন্য সরকারের প্রতি দাবি জানান জামায়াত নেতারা। সকল রাজনৈতিক দল আমরা নতুন সংস্কার, নতুন একটি জুলাই সনদ, নতুন একটি জুলাই ঘোষণার মধ্য দিয়ে আমরা নতুন গণতন্ত্রের একটা অভিযাত্রা শুরু করেছি। কিন্তু আমাদের সেই দাবি আদায়ের পথে অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে। দর্শক, এ বিষয়ে আরও জানতে চলে যাচ্ছি পল্টন এলাকায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন কাদের। সালাউদ্দিন, কর্মসূচি কখন শুরু হবে, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? নভেম্বরের মধ্যে গণভোটের দাবিতে ইতিমধ্যে তাদের গণমিছিল শুরু হয়েছে এবং গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং অন্যান্য 7টি ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। ইতিমধ্যে তাদের মিছিল প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী এখানে অবস্থান করছে। তারা দাবি করছেন যে নভেম্বর অনুযায়ী তাদের গণভোট দিতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং তারা বলছেন যে জুলাই সনদের গণভোটের দাবি যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয় তাহলে তারা রাজপথে তার সমাধান খুঁজে বের করবেন। এছাড়া আরেকটি বিষয় বলে রাখতে চাই যে সকালে কিছুক্ষণ আগে মিয়া গোলাম পরওয়ার বক্তব্য দিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল। তিনি বলেছেন যে তারা মধ্যস্থতার জন্য যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত এবং মধ্যস্থতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা পালন করতে হবে এবং দলটির মহানগর দক্ষিণ সেক্রেটারি বলেছেন যে যদি অবিলম্বে গণভোটের দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে তারা রাজপথে আন্দোলন আরও বেগবান করবেন এবং তিনি বলেছেন যে নির্বাচনে গণভোট না হলে এটি অন্তর্বর্তী সরকারের হবে আত্মঘাতী সিদ্ধান্ত এবং নভেম্বর মধ্যেই তারা তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সবারই কণ্ঠে একটি দাবি, নভেম্বরে গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন, অবিলম্বে আইনি ভিত্তি দেওয়া এবং তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারকে তাই দাবি মেনে নিতে হবে। এটি 18 কোটি মানুষেরই দাবি এবং সেই দাবির লক্ষ্যে আজকে জামায়াত ইসলামী সহ ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল এখানে একসাথে হয়েছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি এবং প্রচণ্ড গরম উপেক্ষা করেই তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন এবং সেখানে যে তারা স্মারকলিপি প্রধান উপদেষ্টা প্রদান করবেন বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম জামায়াত ইসলামীর কর্মসূচির খবরাখবর। এবারে যাচ্ছি মৎস্য ভবন এলাকায়। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, আপনি যেখানে আছেন সেখানে কারা কর্মসূচি পালন করছে, কি দেখছেন সবশেষ আমাদের জানাবেন। একটা বিষয় বলি, সেটি হচ্ছে যে আজকে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে যে গণভোটের দাবি করে আসছিল 8টি ইসলামিক দল, রাজনৈতিক দল, তারা সেই পূর্ব কর্মসূচির আলোকে কিন্তু আজকে সকাল 10:30টায় পল্টন থেকে তাদের যে অবস্থান কর্মসূচি অর্থাৎ রাজধানীর বিভিন্ন পয়েন্টে 8টি ইসলামিক দল জড়ো হয়েছেন এবং তারা মিছিল নিয়ে পল্টনে এসে সমবেত হয়েছেন এবং পল্টন থেকে কিন্তু তারা পরবর্তীতে প্রধান উপদেষ্টার যে যমুনা রয়েছে কার্যালয় সেখানে তারা যাবেন এবং সেখানে স্মারকলিপি পেশ করবেন এবং যে মূল দাবিগুলি রয়েছে 5টি দাবি, যে জুলাই সনদ আইনি ভিত্তির জন্যই যে
চলতি মাসের মধ্যে অর্থাৎ নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। যে গণভোটের দাবি, এটি এক নম্বর দাবি রয়েছে এই 8টি ইসলামিক দলের। এরপরই রয়েছে যে আগামী যে জাতীয় নির্বাচনটি রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি হবে পিআর পদ্ধতিতে, এই দাবিটি তারা করেছেন। এবং নির্বাচনের মাঠ অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করারও দাবি করে আসছেন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দল। এই দাবিতেই তারা দাবিটি জানিয়ে আসেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন বরাবর তারা স্মারকলিপি পেশ করেছেন এবং একই দাবিটি কিন্তু আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা একটি স্মারকলিপি পেশ করবেন। এই রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্নভাবে, অর্থাৎ একই দাবি, একই ইস্যু, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টা তাদের যমুনা রয়েছেন সেখানে তারা এই স্মারকলিপিটি জমা দেবেন। এবং এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাব এবং পল্টনের মুখোমুখি যে মধ্যবর্তী যে জায়গা, সেই জায়গাটিতে এই দলীয় কর্মীরা অর্থাৎ জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলনের কর্মীরা অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই তারা মৎস্য ভবন হয়ে কাকরাইল মসজিদের সামনে দিয়ে এসে যমুনাতে তারা জড়ো হবেন বা যমুনা দিকে আসবেন। এইটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এমন তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাদের 5টি যে মৌলিক দাবি, সেই দাবিটি তারা স্মারকলিপি আকারে প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন। এবং সে লক্ষ্যেই কিন্তু সকালে জামায়াতের পক্ষ থেকে মতিঝিলে একটি সংক্ষিপ্ত পথসভা করা হয়েছিল, পল্টন মোড়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত পথসভা করা হয়েছিল। সেই সভা থেকেই তারা কিন্তু কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন এবং জামায়াত ইসলামী যেটি বলেছেন যে প্রয়োজনে তারা সরকারের সাথে এই রাজনৈতিক যে সংকট, সেই রাজনৈতিক সংকট নিরসনে সরকারের সাথে তারা আরেকবার আলোচনা বসতে চান এবং নভেম্বরের মধ্যেই গণভোট হবে, যেটি জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। এ ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। দর্শক, আমরা জানছিলাম প্রেস ক্লাব এলাকা থেকে ইসলামী দলগুলোর কর্মসূচির খবর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানির 9ম দিন আজ। ইতোমধ্যে আপিলকারীরা তাদের বক্তব্য তুলে ধরেছেন। আজ রাষ্ট্রপক্ষ তাদের বাকি বক্তব্য উপস্থাপন করবেন। এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য রাখলেন সেখানে তিনি কি বলছেন? শোভন, অ্যাটর্নি জেনারেল আজকে তার বক্তব্যের একটি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে গণতন্ত্র হচ্ছে হীরার মতো, অর্থাৎ এটাকে খুব যত্ন করে রাখতে হয়, এটাকে রক্ষা করতে হয়। এবং সেই জন্য এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে সংবিধানকে যেভাবে দরকার সেভাবেই সংশোধন করতে হবে, কিন্তু গণতন্ত্র ঠিক রাখতে হবে। গণতন্ত্র ঠিক থাকলে কি হবে? মানুষের ভোটাধিকার থাকবে, মানুষের মৌলিক অধিকার থাকবে, কেউ গুমের শিকার হবে না, কেউ হত্যার শিকার হবে না, বিচার বহির্ভূত হত্যার শিকার হবে না। এবং তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গত আওয়ামী লীগ সরকার এই নির্বাচনী ব্যবস্থা, গুমের রাজত্ব হয়েছিল। কাজেই গণতন্ত্রকে সুসংহত করতে হবে, সেজন্য যা যা করার দরকার সংবিধানে তাই করতে হবে। এবং যে মৌলিক বেসিক স্ট্রাকচার, মৌলিক যে কাঠামো, সেগুলি সংরক্ষণ করেই করতে হবে। এবং এক্ষেত্রে মৌলিক কাঠামো কোনো ব্যত্যয় হবে না, সেটাও তিনি বলছেন। এবং গতকাল বলেছিলেন যে 2011 সালে তখনকার যুগে প্রধান বিচারপতি খায়রুল হক যে রায়টি দিয়েছিলেন, সেই রায়ের মাধ্যমে তিনি আইনের ব্যত্যয় ঘটেছিলেন এবং সেজন্য তার শাস্তি হওয়া উচিত, এবং শাস্তি হলে তার সর্বোচ্চ শাস্তি 7 বছর হতে পারে, সেটাও বলেছিলেন। কারণ তিনি রায় দিয়েছিলেন যে পরবর্তী 2টি নির্বাচন হোক উন্মুক্ত আদালতে, কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি যখন সেখানে 2 বছর যে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন হতে পারে সেটা তিনি রাখেননি। এটা তিনি আইনসম্মতভাবে করেননি। আইন হচ্ছে যদি কোনো রায়ের সংশোধন করতে চান, সেক্ষেত্রে বাদী পক্ষ বা বিবাদী অথবা আদালত স্বপ্রণোদিত হয়েও কিন্তু আবার একটা রিভিউ করতে পারে। রিভিউ করে আবার উন্মুক্ত আদালতেই সেটা রায় দিতে হবে যে না, এটা একটু ভুল ছিল, এটা একটা ক্লারিক্যাল মিস্টেক ছিল, সেই জন্য এটা পরিবর্তন করে রায়টা এটা দিলাম। কিন্তু তারা না, তারা রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগের প্ররোচনা সেটা করেছিলেন বলে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেছেন। এবং সেই জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার সংবিধানে ফিরে আসুক সেটা চেয়েছেন। এবং যারা আবেদন করেছিলেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে 8 জন, তারা আবেদন করেছিলেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে 8 জন, তারাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আবেদন করেছেন। আজকে হয়তো শুনানি শেষ হবে, তারপর রায় দিলে বোঝা যাবে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানে সংযোজন হচ্ছে কিনা। শোভন। দর্শক, জানছিলাম তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিল বিভাগের শুনানির খবরাখবর।
সরকারি কৃষি প্রণোদনার ভাগ না পাওয়ায় শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমের বিরুদ্ধে। গতকাল উপজেলা কৃষি কর্মকর্তার সরকারি অফিস কক্ষে এই ঘটনা ঘটে। কৃষি কর্মকর্তাকে মারধরের সিসিটিভি ফুটেজ রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মারধরের সময় কাইয়ুমের সঙ্গে ছাত্রদল কর্মী ফজলুও ওই কর্মকর্তাকে মারধর করেন। আর মারধরের ঘটনায় কাইয়ুম ও ফজলুর বিরুদ্ধে নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরের বর্মি ইউনিয়নের বরকুল গ্রাম থেকে সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লাসহ 7 জনকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে বলকুল গ্রামে যৌথ অভিযান চালিয়ে এনামুল হক মোল্লাসহ 7 জনকে আটক করে। এ সময় এনামুল হক মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে 2টি পিস্তল, 3টি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 4টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন গাজীপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লা, শওকত মীর, জাহিদ, মোস্তফা সিদ্দিক, বুলবুল, তোফাজ্জল। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে 22 দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেন সহ আরও বেশ কিছু দেশের জার্সি। চলতি মাসেই এই জার্সি পরে মাঠে নামার কথা লিওনেল মেসির আর্জেন্টিনা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ফিফা বিশ্বকাপের উন্মোচিত জার্সিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের আর্জেন্টিনার জার্সি। 1978, 1986 ও 2022 সালের বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়েছে নতুন এই জার্সিতে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA প্রতিষ্ঠার সাল 1893, তাই সংখ্যাটি শোভা পাচ্ছে নতুন এই জার্সিতে। বুকের মাঝে সোনালি প্যাচ, যা 2022 সালে কাতারে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রতীক। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম TYC স্পোর্টস জানিয়েছে, আগামী 14 নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে নতুন এই জার্সিতে অভিষেক হবে আর্জেন্টিনার। অ্যাডিডাসের ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু দোকানে জার্সি পাওয়া যাবে। সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ $180 জার্সি কেনা যাবে বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য 12,000 থেকে 22,000 টাকা। এদিকে প্রকাশিত 22 দেশের মধ্যে 6টি দেশ এরই মধ্যে বিশ্বকাপের বাছাই পর্ব উতরে গেছে। সাবেক চ্যাম্পিয়ন জার্মানি, ইতালি, স্পেন ছাড়াও জার্সি প্রকাশের তালিকায় রয়েছে জাপান, মেক্সিকো ও কলম্বিয়ার নাম। এবারে বিশ্বকাপের আসর হবে 48 দেশ নিয়ে। আগামী বছরের 11 জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ, যার ফাইনাল অনুষ্ঠিত হবে 19 জুলাই। কুশল ইয়াসির, NTV স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।